জি, সবাইকে আসসালামু আলাইকুম। ইন্স্যুরেন্স সেলস কোচিং এর আজকে হচ্ছে 18তম ক্লাস। আপনাদের 18 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা একটু বেশি সময় নিব না, আমরা দ্রুত শেষ করব। শেষ তো ক্লাস শুরু করার আগে আপনারা হচ্ছে সবাই আমার হচ্ছে একটা পানির গ্লাস দেখতে পাচ্ছেন। সবাই যদি একটু চ্যাট বক্সে যদি লিখতেন যে এই গ্লাসটার ওজন কিরকম হতে পারে, আর একটু যদি গেস এনি আইডিয়া যে এই গ্লাসটার ওজন কিরকম হতে পারে, একটু চ্যাট বক্সে যদি লেখেন। সময় হচ্ছে 10 সেকেন্ড, সবাই একটু দ্রুত লিখি যে আমার হাতে একটা গ্লাস দেখতে পাচ্ছেন, এই গ্লাসটার ওজন কিরকম হতে পারে। চ্যাট বক্সে লেখেন দ্রুত। যে শহীদুল সাহেব বলতেছে 400 গ্রাম। আব্দুর রহিম সাহেব কত হতে পারে? কবির সাহেব কত হতে পারে একটু লেখেন। সুমন সাহেব কত হতে পারে গ্লাসটার ওজন পানি সহ? সুমন সাহেব বলছে 350 গ্রাম। ওকে, তাহলে এটার ওজন মানে 350 থেকে 400। এবং দেখেন এটা খুবই হালকা, এবং আমি যেটা ধরে আছে আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, আমি ধরে আছি যে। কিন্তু এটা যদি আমি 10 মিনিট ধরি, তখন কি আমার একটু হাত একটু ব্যথা করবে, ঠিক না? এবং আমি যদি এটা 1 ঘন্টা ধরে রাখি, তখন আরেকটু বেশি ব্যথা করবে। এবং এটা যদি সারাদিন ধরে রাখি, তখন হাত একদম অবশ হয়ে যাবে। তাহলে দেখেন, এটার ওজন কতটুকু সেটা কিন্তু ম্যাটার করতেছে না। ম্যাটার করতেছে আমি এটা কতক্ষণ ধরে রাখতেছি। ওজন কিন্তু সেম থাকতেছে, কিন্তু আমার হাত ব্যথা হয়ে যাবে কখন? যখন এটা হচ্ছে আমি দীর্ঘক্ষণ ক্যারি করে রাখবো। তাহলে আমাদের লাইফে এরকম অনেক স্ট্রেস আসে, প্রবলেম আসে, সমস্যা আসে, যেটা হচ্ছে আমরা দীর্ঘক্ষণ ক্যারি করার কারণে সেটা বিশাল চাপের কারণ হয়ে দাঁড়ায়। মানে সমস্যা খুবই সামান্য, ঘটনা খুবই সামান্য, কিন্তু এটা আমি দীর্ঘক্ষণ ক্যারি করার কারণে সেটা কি হয়ে যাচ্ছে, বিশাল চাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে আমাদের চাপ মুক্ত হইতে হবে। তাহলে আমি এই গ্লাসটা রেখে চাপ মুক্ত হয়ে কি করতেছি, আজকে ক্লাসটা নিচ্ছি। মনে করেন হচ্ছে আপনার শার্টের হচ্ছে একটা বোতাম ছিঁড়ে গেছে। এখন এই বোতাম সেলাই করাটা ছিল হচ্ছে ইম্পর্টেন্ট, এত জরুরি না, পরে করলেও হইবে। কিন্তু আপনি পরে করব করে রেখে দিয়েছেন, মানে পরে মানে ভুলে গেছেন। পরে কি হইলো, আপনাদের কোম্পানির হচ্ছে আহ, একটা মিটিং আছে, সিও স্যার আসবে সেখানে, এবং সেদিন হচ্ছে আপনাকে ওই শার্টটাই পরতে হবে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন শার্টের বোতাম নাই। পরে হচ্ছে বোতাম সেলাইতে হবে। এখন সেলাই করতে গিয়ে দেখেন সুই খুঁজে পাচ্ছেন না। ওই মুহূর্তে বোতাম সেলানোটা কি হয়ে গেছে, জরুরি হয়ে গেছে। কিন্তু শুরুতে কি ছিল, ইম্পর্টেন্ট ছিল। তাহলে আমরা এরকম অনেক কাজ পেন্ডিং করে রাখি, জমিয়ে রাখি। জমিয়ে রাখতে 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 সেটাকে বিশাল বড় কি হয়ে যায়, চাপের কারণ হয়ে দাঁড়ায়, বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। যেমন আপনার হয়তো দেখাচ্ছে একটু বুকে একটু ব্যথা করে, মাঝে মাঝে একটু ব্যথা করে। আপনি হচ্ছে কখনো হচ্ছে কেয়ার করেন নাই, এই সামান্য বুকের ব্যথা, হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা। এভাবে অবহেলা করতে 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 এক সময় এই বুকের ব্যথা বিশাল তীব্র ব্যথা হয়ে যায়। তারপর কি দেখা যায় কি, আপনার 60% ব্লক হয়ে গেছে, 70% ব্লক ধরা পড়ছে। কিন্তু যখনই শুরুতে একটু ব্যথা ছিল, তখন যদি, তখন এটা সবার মতো ছিল, এবং তখনই যদি এটা সমাধান করে ফেলতেন, তাহলে কিন্তু এখন আচ্ছা এত তীব্র হইতো না। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। একজন লিডারের কাজ হচ্ছে স্ট্রেসকে ম্যানেজ করা, প্রবলেম সলভ করা। এটা হচ্ছে আপনার দায়িত্ব। অনেক প্রবলেম আসবে অফিসে, অনেক প্রবলেম আসবে, সেগুলো স্ট্রেস হওয়া যাবে না। আমরা অনেক স্ট্রেসড হয়ে যাই, কিছু প্রবলেম আসলে স্ট্রেস হয়ে যাই। তাহলে সেই স্ট্রেসগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো স্ট্রেস কি, চাপ কি? স্ট্রেস হচ্ছে বডির হচ্ছে একটা রিয়াকশন টু ভেরিয়াস সিচুয়েশন, ওয়েদার দে আর রিয়েল অর পারসিভড। এটা রিয়েল হতে পারে অথবা পারসিভড হতে পারে, অনুমান করা হতে পারে। মনে করেন হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে আমার তো হচ্ছে 20 লাখ টাকা টার্গেট দিয়েছে, আমি এটা কেমনে করব। এখন কিন্তু অ্যাচিভ করেন নাই, মাঠেও নামেন নাই, জাস্ট চিন্তা করতেছেন যে 20 লাখ টাকা কেমনে করব। ওই কেমনে করব চিন্তা করতে গিয়েই দেখা যাচ্ছে আপনার প্রেশার হাই হয়ে গেছে। তাহলে রিয়েলও হইতে পারে, পারসিভডও হইতে পারে। তাহলে যে কোনো ঘটনায় আপনি কিভাবে রিয়াকশন দিচ্ছেন, রেসপন্স কিভাবে করতেছেন, সেটা হচ্ছে কি স্ট্রেস।
তাহলে হোয়েন ইউ ফিল থ্রেটেন্ড, যখন আমরা থ্রেট অনুভব করি, এই কেমিক্যাল রিয়াকশন অকার্স ইন আওয়ার বডি দ্যাট অ্যালাউস ইউ টু অ্যাক্ট ইন এ ওয়ে টু প্রিভেন্ট ইনজুরি। এবং আপনার বডি হচ্ছে ওই ঘটনা থেকে কিভাবে এড়ানো যায় সেটার জন্য কাজ করে। যেমন ছোটবেলায় যখন হচ্ছে পরীক্ষা হয়, পরীক্ষার আগ মুহূর্তে দেখবেন হচ্ছে আমাদের কি হয়, জ্বর হয়। কেন জ্বর হয়? বা স্কুলে আমরা যেতে চাই না, স্কুল ভাল লাগে না, তখন স্কুল তো ফাঁকি দিতে হবে, ফাঁকি দেওয়ার জন্য দেখা যাচ্ছে আমাদের কি পেট খারাপ হয়ে যায় অনেকের। এই যে বডির রিয়াকশন, জ্বর হওয়া বা পেট খারাপ হওয়া, এটা কেন হচ্ছে? ওই ঘটনা থেকে এড়ানোর জন্য, ওই ঘটনা এড়ানোর জন্য। তাহলে হচ্ছে দ্য রিয়াকশন ইজ নোন এজ ফ্লাইট অর ফাইট অর দ্য স্ট্রেস রেসপন্স। স্ট্রেসকে আমরা হচ্ছে একটা সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি। স্ট্রেস কি? আচ্ছা, আরেকটু যদি বলি যে স্ট্রেস যদি আনঅ্যাড্রেস থাকে, যে আপনি স্ট্রেসের ভিতর আছেন, চাপের ভিতর আছেন, এটা যদি হচ্ছে আপনি শনাক্ত না করেন, এটা যদি মুখোমুখি না হন, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাংজাইটিতে রূপ নেবে। এবং অ্যাংজাইটি থেকে আস্তে আস্তে কি ফিজিক্যাল হেলথে প্রভাব ফেলতে পারে। তাহলে স্ট্রেসটা কি? স্ট্রেসটা হচ্ছে এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি, এটাই হচ্ছে স্ট্রেস। এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি, এটার পার্থক্যটা কি? স্ট্রেস। তাহলে আপনি যখন হচ্ছে এফ এ ছিলেন তখন খুবই ভালো ছিলেন, কোনো টার্গেট ছিল না, এই ছিল না, ইচ্ছা মতো সেল করতেন, কমিশন পাইতেন। পরে আপনাকে বুঝাইলো যে না, ইউনিট ম্যানেজার হয়ে যাও। অনেক তখন হচ্ছে তোমার 10 জন এফ এ থাকবে, 10 জন ইনকাম, তুমি একা এখান থেকে কমিশন পাবা, ওভাররাইড কমিশন পাবা। তখন আপনি ওভাররাইড মানে ইউনিট ম্যানেজার হয়ে গেলেন। ইউনিট ম্যানেজার হয়ে দেখলেন হচ্ছে ইউনিট 10 জন মানুষকে চালানো তো খুবই কঠিন। আগে একা ছিলেন, তখন তো এই ছিলেন না, কিন্তু এখন 10 জন মানুষকে চালানো, 10 জন মানুষের 10 রকমের সমস্যা, আপনার মাথার চুল পড়ে যাচ্ছে 10 জন মানুষের টেনশনে। তো তাহলে শুরুতে মনে করছিলেন ইউনিট ম্যানেজার হলে অনেক মজা, অনেক মজা, পরে বাস্তবে দেখলেন যে ইউনিট ম্যানেজার হওয়ার পর অনেক প্রেশার নিতে হয়। এই যে এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি, এই যে এই দুটার পার্থক্য, এটাই কি স্ট্রেস। আপনি যখন অবিবাহিত ছিলেন তখন মনে করেছেন যখন বিয়ে করবেন তখন বিয়ে মানে কত মজা, খালি সুখ আর সুখ। পরের পর বিয়ে করলেন, বিয়ে করার পর দেখলেন এখানে তো অনেক দায়িত্ব নিতে হয়। তারপর হচ্ছে বিছানা শেয়ার করতে হয়, বাথরুম শেয়ার করতে হয়, তারপর হচ্ছে ঝগড়া হয়, এই হয় সে হয়। তখন এই যে বিয়ে করার আগে আপনার অনেক এক্সপেকটেশন ছিল, বিয়ে করার পর আপনাকে একটা রিয়েলিটির সম্মুখীন হলেন, বাস্তবতার সম্মুখীন হলেন। এই যে এক্সপেকটেশন মাইনাস রিয়েলিটি, এই দুটা পার্থক্যটা কি? স্ট্রেস। তাহলে আমাদের লাইফে স্ট্রেস আসবে, তাহলে সেটা কিভাবে আমরা ম্যানেজ করব, চলুন সেগুলো নিয়ে একটু জেনে আসি। তাহলে আমরা বলেছি স্ট্রেস যদি আনঅ্যাড্রেস থাকে তাহলে সেটা ডিপ্রেশনের রূপ নেয়, অ্যাংজাইটিতে রূপ নেয়। আপনারা একটু আমাকে একটু বলেন দেখি যে হোয়াট কান্ট্রিজ হ্যাভ দ্য হাইয়েস্ট ডিপ্রেশন রেটস? কোন দেশের সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন বেশি? কোন দেশের? চ্যাট বক্সে একটু লেখেন দেখি অনুমান। পৃথিবীতে 200 অধিক দেশ আছে, এই 200টার অধিক দেশের ভিতর কোন দেশের সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন, মানসিক চাপে আছে, উদ্বিগ্নতার ভিতর আছে, কোন কোন দেশের? আলমগীর রানা সাহেব বলেছে আমেরিকা। তাহলে আমরা দেখি গবেষণা কি বলে। জি, গবেষণা বলতেছে সবচেয়ে হাইয়েস্ট ডিপ্রেশন সেটা হচ্ছে চীনের। চীনের মানুষ অনেক স্ট্রেসের ভিতর থাকে, অনেক ডিপ্রেশনের ভিতর থাকে। ঠিক আছে। এরপর সেকেন্ডে হচ্ছে ইন্ডিয়া, হাইয়েস্ট ডিপ্রেশন। 4 নম্বর হচ্ছে ইউএস আমেরিকা। 3 নম্বর হচ্ছে ইউএস আমেরিকা। 4 নম্বর হচ্ছে ব্রাজিল। এবং 5 নম্বর যে দেশ, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের এই ক্লাসটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর দেশটা হচ্ছে, 5 নম্বর দেশটা হচ্ছে বাংলাদেশ। আমরা প্রতিদিন এত এত ঘটনার সম্মুখীন হই, আমরা তো মানে ট্রমার ভিতরে আছি। মানে আমাদের হচ্ছে মানে কিভাবে যে আমরা মানসিকভাবে সুস্থ আছি এটা একটা মিরাকল। কিছুদিন আগে হচ্ছে কি হইলো, মাইলস্টোন কলেজে হচ্ছে বিমান দুর্ঘটনা ঘটলো। মানে ছোট ছোট বাচ্চারা কিভাবে আগুনে পড়ে মারা গেছে, মানে কি বিভৎস। ওই জিনিসগুলো দেখার পরও আমাদের কি করতে হচ্ছে, যেমন ওই দিন আমার কি ছিল, ট্রেনিং ছিল, মানে এই জিনিসগুলো দেখার পরও দেখা যাচ্ছে মানে সুস্থভাবে আমাদের কি করতেছে, ট্রেনিং করাইতে হয়েছে।
2 ঘন্টা একটু আগে খবর পেলাম আমার প্রিয় এক সহকর্মী ফখরুদ্দিন আসিফ ভাই উনি ওনার মাকে হারিয়েছে। তাহলে আমার একজন কাছের একজন মানুষ, সে তার মাকে হারিয়েছে, সেটা খবর পেয়েছি। এখন হচ্ছে আবার কি করতে হচ্ছে, মানে ক্লাসও নিতে হচ্ছে। তাহলে দেখেন মানে আমরা কতটা ইসের ভিতরে আছি, মানে আমরা যে মানসিকভাবে ঠিক আছে, এটাই তো সবচেয়ে বড় মিরাকল। ঠিক আছে, তাহলে আমাদের এই জন্য স্ট্রেস গুলো মোকাবেলা করা শিখতে হবে। এগুলো যদি মানে মোকাবেলা করা শিখতে না পারেন, তখন দেখবেন ডিপ্রেশনের রূপ হবে। এবং ডিপ্রেশন যখন তীব্র পর্যায়ে চলে যাবে, তখন মানুষ কি করে, নিজেকে ক্ষতি করে, সুইসাইড অ্যাটেম্প নেয় মানুষ। এই যে আমাদের সমাজে যখন হচ্ছে আত্মহত্যার রেট বেড়ে যায়, এর মানে কি, এটা শুরুতে ছিল স্ট্রেস, ছিল স্ট্রেস জমতে 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 সেটা কি হয়, ডিপ্রেশন। ডিপ্রেশন আরো তীব্র হইতে হইতে মানুষ কি হয়, মানসিক রোগী হয়ে যায়, তখন সে নিজেকে ক্ষতি করে। তাহলে এই জন্য স্ট্রেসটাকে ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশ কিন্তু হচ্ছে খুবই ভার্নারেবল সিচুয়েশন আছে, যে 5 নাম্বার পর্যায়ে আছে ডিপ্রেশনের রেটের দিকে। এবং এটার সোর্স কি, পালস টিএমএস নামে হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে, তারা গবেষণা করে দেখিয়েছে। তাহলে আমাদের স্ট্রেস গুলো কি করতে হবে, মোকাবেলা করতে হবে। আমরা আজকে স্ট্রেস মোকাবেলা অনেকগুলো টেকনিক নিয়ে আলোচনা করব, আশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে আপনি যে স্ট্রেসের ভিতরে আছেন, এটা লক্ষণগুলো কি, কিছু লক্ষণ আছে। এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি কি স্ট্রেসের ভিতরে আছেন। কি কি লক্ষণ, যেমন হচ্ছে ট্রাবল কনসেন্ট্রেটিং, আপনি মনোযোগ দিতে আপনার সমস্যা হচ্ছে, আপনি মনোযোগ দিতে পারেন না, তাহলে এটা হচ্ছে আপনার, আপনি তাহলে স্ট্রেসের ভিতরে আছেন। তারপর হচ্ছে হেডেক, আপনার মাথা ব্যথা আছে। আপনার অ্যাংজাইটি, উদ্বিগ্ন, খুব চিন্তার ভিতরে আছেন। অ্যাঙ্গার, খুব মানে রাগান্বিত হয়ে যান অল্পতে। তারপর স্টমাক প্রবলেম, আপনার পেটের সমস্যা, পেটে খেলে গ্যাস হয়, খাবার হজম হয় না, তাহলে আপনি কোনো কিছু নেই, স্ট্রেসের ভিতরে আছেন। আমরা যখন কোনো কিছু চাপের ভিতরে থাকি, তখন দেখবেন মানুষের পেটে গ্যাস হয় বা হজম হয় না। দেখা যাচ্ছে আহ, পরীক্ষা, তারপর বা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা বড় কঠিন কোনো একটা রাগী কোনো একটা মানুষের সম্মুখীন হব, তখন না দেখা যাচ্ছে আমাদের পেটে সমস্যা হয়। তারপর ফ্যাটিক, অবসাদগ্রস্ততা, ভাল লাগে না। তারপর ডিক্রিজ সেক্স ড্রাইভ, যৌনক্ষুধা কমে যায়, স্কিন ইরিটেশন, গা চুলকায়, মাসল টেনশন হয়, টিথ গ্রিন্ডিং, দাঁত শিরশির করে, অ্যাপেথি, মানে কোনো কিছু ভাল লাগে না, এরকম একটা সিচুয়েশন। এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে, এর মানে হচ্ছে আপনি কোনো একটা কিছু স্ট্রেসের ভিতরে আছেন, কোনো কিছু আপনার মনোপুত হয় নাই। আপনি কোনো একটা কিছু আশা করছেন যে এমন ভাবে হবে, সেমন ভাবে হয় নাই, তখন আমাদের ভিতর কি স্ট্রেস হয়। আপনি আশা করেছেন অমুক মানুষটা আপনার কাছ থেকে পলিসি করবে, পরে শেষ মুহূর্তে এসে বলল সে পলিসিটা করবে না, আর 2 মাস পরে নেবে। এই যে আপনি একটা আশা করেছিলেন পলিসিটা হবে, পরে বাস্তবতা কি হলো, এটা হইলো না, 2 মাস পরে হবে। তখন আমাদের কি তৈরি হয়, স্ট্রেস তৈরি হয়, আমরা মানসিক চাপের ভেতর পড়ে যাই। তাহলে এই স্ট্রেস গুলো কিভাবে মোকাবেলা করব, সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা স্ট্রেস কেন হই, স্ট্রেস হই ভবিষ্যতে ঘটনা কিরকম হবে সেটা নিয়ে। যে আমি কি বাজেট অ্যাচিভ করতে পারবো নাকি পারবো না, আমি কি রিক্রুট করতে পারবো নাকি পারবো না, এই যে ভবিষ্যৎ নিয়ে আমরা কি করি, চিন্তিত হই, উদ্বিগ্ন হই। এবং অতীত নিয়ে কি করি, আফসোস করি। এই অতীত আর ভবিষ্যৎ এগুলো নিয়ে ভাবতে ভাবতেই আমরা কি হয়ে যাই, স্ট্রেসড হয়ে যাই। মানে পরীক্ষা এখন মতো হয় নাই, পরীক্ষা সামনে, কিন্তু পরীক্ষা কি হবে আল্লাহ গো, ওগুলো নিয়ে চিন্তা করতে করতে আমরা কি হয়ে যাই, স্ট্রেসড হয়ে যাই। তাহলে আমরা যদি স্ট্রেস মোকাবেলা করতে চাই, আমাদের কি করতে হবে, বর্তমান সিচুয়েশনে থাকতে হবে। বর্তমান মুহূর্তটাকে কাজে লাগালেই আপনার ভবিষ্যৎটা কি হবে, সুন্দর হবে। অতীত, সেটা কিন্তু আর আসবে না, সেটা হিস্ট্রি হয়ে গেছে, ইতিহাস হয়ে গেছে। ভবিষ্যৎ আসতেও পারে, নাও আসতে পারে, সেটা হচ্ছে মিস্ট্রি। ভবিষ্যৎটাকে বলা হয় মিস্ট্রি, মানে রহস্য। ভবিষ্যৎ আসতেও পারে, নাও পারে, কিন্তু আপনার জন্য সত্য কোনটা, আপনার জন্য সত্য হচ্ছে বর্তমান। আমরা বর্তমানে বাঁচি, এই যে আপনার বর্তমান মুহূর্ত, এটা হচ্ছে সত্য আপনার জন্য, রিয়েল। ভবিষ্যৎ আসতেও পারে, নাও পারে, কিন্তু আপনার জন্য সত্য কোনটা, আপনার জন্য সত্য হচ্ছে বর্তমান। এই জন্য বর্তমানের ইংরেজি হচ্ছে প্রেজেন্ট। বর্তমানে ইংরেজি কি, প্রেজেন্ট। এবং প্রেজেন্টের আরেকটা অর্থ হচ্ছে উপহার।
প্রেজেন্টের আরেকটা অর্থ হচ্ছে উপহার। তাহলে আপনার জন্য সৃষ্টিকর্তার সেরা উপহার হচ্ছে এই বর্তমান মোমেন্টটা। তাহলে এই বর্তমান মুহূর্তটাকে আমাদের কি করতে হবে? কাজে লাগাইতে হবে। এবং বর্তমান মুহূর্তটাকে যে আপনি কাজে লাগান, তাহলেই আপনার ভবিষ্যৎটা কি হবে? সুন্দর হবে। আপনি যদি আপনার 31শে জুলাইয়ের বাজেট যদি অ্যাচিভ করতে চান, তাহলে আপনার এই বর্তমান সময় মুহূর্তটাকে কাজে লাগাইতে হবে, এই 26শে জুলাই মুহূর্তটাকে কাজে লাগাইতে হবে। এবং 31শে জুলাই কি হবে এটা নিয়ে যদি বর্তমান সময়কে নষ্ট করেন তাহলে তো হবে না। তাহলে আমাদের বর্তমান সময়টাকে আপনি যদি কাজে লাগান, তাহলে আপনার কি হবে? বাজেট অ্যাচিভ হবে। আর বর্তমানে থাকার জন্য একটা টেকনিক, পাওয়ারফুল টেকনিক, সেটা হচ্ছে কি, একটা সার্কেল আঁকতে পারেন। সার্কেল, একটা বৃত্ত। দেখেন, আপনি যখন সার্কেল আঁকেন, সমস্ত মনোযোগ দিয়ে কি করতে হয়? সার্কেল আঁকতে হয়। মন একটু 19-20 হলে সার্কেলটা কি হয়ে যায়? বাঁকা হয়ে যায়। তাহলে আপনি যদি বৃত্ত আঁকতে চান, আপনার সমস্ত মনোযোগ দিয়ে কি করতে হবে? বৃত্ত আঁকতে হবে। তাহলে মন যখন অস্থির থাকবে, আপনি যখন স্ট্রেসড হবেন, তখন কি করতে পারেন? এভাবে একটা সার্কেল আঁকতে পারেন। স্ট্রেসের অনেকগুলো সোর্স আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। বাইরে থেকে সোর্স এবং ভেতর থেকে সোর্স। এক্সটার্নাল সোর্স গুলো কি কি? যেমন মেজর লাইফ চেঞ্জ। আপনার মেজর কোন লাইফ চেঞ্জ হলো, আপনি আগে অবিবাহিত ছিলেন, এখন বিবাহিত হয়েছেন, এই যে মেজর একটা লাইফ চেঞ্জ হলো। তারপর হচ্ছে টক্সিক এনভায়রনমেন্ট। আপনি যেই পরিবেশে কাজ করেন ওই পরিবেশটা খুবই টক্সিক, আপনার বস ভালো লাগে না, অফিসের এনভায়রনমেন্ট ভালো লাগে না, তখন দেখা যাচ্ছে আপনি সবসময় কি থাকবেন? স্ট্রেসে থাকবেন। যেমন এই যে বাচ্চারা স্কুলে যেতে চায় না, আমাদের সন্তানরা অনেক সময় স্কুলে যেতে চায় না কেন? তার স্কুলে পরিবেশটা তার ভালো লাগে না, স্কুলে স্যার হয়তো ভালো মতো পড়ায় না, বা স্কুলে তার ভালো বন্ধু নাই। এই যে এইসব কারণে কি হতে পারে? সে স্ট্রেস হইতে পারে, তার সে স্কুলে যাবে না এরকম। কিন্তু অনেক বাচ্চা দেখবেন স্কুলে যেতে তার খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। কারণ স্কুলে তার হয়তো প্রিয় বন্ধু আছে, স্কুলের শিক্ষক হয়তো খুব ভালো মতো পড়ায়, এইসব কারণে। তারপর ইনজুরি, ইনজুরি অর ইলনেস, অসুস্থতা বা কোনো একটা দুর্ঘটনা ঘটলে আমরা স্ট্রেস হই। ফিনান্সিয়াল স্ট্রেস, পকেটে টাকা পয়সা না থাকলে আমরা স্ট্রেস ফিল করি। বেচা কেনা কমে গেলে আমরা কি ফিল করি? স্ট্রেস ফিল করি। তারপর হচ্ছে ওয়ার্ক প্রেশার। ওয়ার্ক প্রেশারের কারণে আমরা কি হই? স্ট্রেস ফিল করি। তারপর ইন্টারনাল স্ট্রেস আছে কিছু। ইন্টারনাল কারণ, ইন্টারনাল কারণ কি হতে হয়? ফিয়ার অফ চেঞ্জ, পরিবর্তনের ভয়। যে আমি এফ এ আছি, এফ এ থেকে ইউনিট ম্যানেজার হয়ে গেলে কি না কি হয়ে যায়, আল্লাহ, একটা ভয়, এই যে পরিবর্তনের ভয়। বা আপনার বস চেঞ্জ হইলো, আপনার ব্রাঞ্চ ম্যানেজার অন্য কোম্পানিতে চলে গেছে, কোম্পানি আপনাকে নতুন একটা বিএম দিয়েছে, নতুন, হায় হায়, নতুন বিএম কিরকম হবে? এই যে নতুন বিএম কিরকম হবে, একটা চেঞ্জ, এই চেঞ্জের ভয়ের কারণে আমাদের কি হতে পারে? স্ট্রেস আসতে পারে। বা হাই এক্সপেকটেশন, আপনার অনেক অনেক বিশাল এক্সপেকটেশন করে রাখলেন, পরে দেখলেন বাস্তবে সেরকম না। অনেক বিশাল প্রত্যাশা রাখলেন, পরে দেখলেন বাস্তবে সেরকম হচ্ছে না। তারপর নেগেটিভ সেলফ টক, নিজে নিজের সাথে হচ্ছে নেগেটিভ কথা বলতেছেন, যে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, এই সেই, আমি কালো, আমি গ্রামে থাকি। এই যে নেগেটিভ কথাগুলো নিজে নিজের সাথে বলা, এবং এগুলো বলে নিজে কি করা, যে না, আমাকে দিয়ে আপনাকে হবে না, এগুলোর কারণে আপনি কি হতে পারেন? স্ট্রেস হতে পারেন। ল্যাক অফ কন্ট্রোল, আপনার লাইফের উপর যদি কন্ট্রোল না থাকে, যে আপনি কি করবেন সেটা আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারতেছেন না, অন্যরা ঠিক করে দিচ্ছে, ল্যাক অফ কন্ট্রোল, এগুলো। তারপর আরেকটা হচ্ছে পারফেকশনিস্ট হওয়া, একদম নিখুঁত হইতে হবে। এই যে এরকম যদি যখন আপনার মেন্টালিটি থাকবে, তখন আপনার ভিতর কি স্ট্রেস চলে আসবে, যে একটু ভুল হইলে আপনার ভিতরে স্ট্রেস চলে আসতেছে। তাহলে এগুলো হচ্ছে অনেক রকম সোর্স, এই সোর্স আমাদের কি হয়? স্ট্রেসের কারণ হয়। এখন স্ট্রেস কি ভালো না মন্দ? ইজ স্ট্রেস গুড অর ব্যাড? চ্যাট বক্সে লেখেন দেখি। যে স্ট্রেসের কারণে অনেক কিছু হয়, তাহলে স্ট্রেস কি ভালো না মন্দ? চ্যাট বক্সে লেখেন, আপনারা কি মনে করেন? স্ট্রেস গুড অর ব্যাড? আলী হোসেন সাহেব বলতেছে ভালো, শহীদুল সাহেব বলতেছেন খারাপ, সুমন সাহেব বলতেছে ভালো। এই যে স্ট্রেস, প্রেশার, এটা গুড অর ব্যাড? তাহলে অনেকেই, কেউ বলতেছেন ভালো, কেউ বলতেছেন মন্দ। তাহলে আমরা একটু দেখি স্ট্রেসকে আসলেই ভালো না মন্দ। আপনারা পর্দায় কি দেখতে পাচ্ছেন? কেউ একজন লিখবেন কি দেখতে পাচ্ছেন, মানে পর্দায় কিসের ছবি দেখতে পাচ্ছেন?
কি দেখতে পাচ্ছেন? ডায়মন্ড। ডায়মন্ড দেখতে পাচ্ছেন আপনারা, ডায়মন্ড দেখতে পাচ্ছেন, এবং ডায়মন্ড এবং অনেক দামি একটা জিনিস, ঠিক না? অনেক দামি জিনিস। আমরা ডায়মন্ড হতে চাই, এবং আপনি যদি ডায়মন্ড হয়ে যান আপনাকে খুঁজে নিবে, হ্যাঁ। আলী হোসেন সাহেব যদি ডায়মন্ড হয়ে যায়, ভোলা থেকে সব খুঁজে নিবে। সুমন বসাক সাহেব যদি ডায়মন্ড হয়, সে ঠাকুরগাঁ থেকে খুঁজে নিবে। আব্দুর রহিম সাহেব যদি ডায়মন্ড হয়, নিজেকে ডায়মন্ড করে, তাহলে হচ্ছে খুলনা থেকে খুঁজে নিবে। তাহলে নিজেকে ডায়মন্ড বানাইতে হবে। এই যে যেমন আমি নিজেকে কি করতেছি, একজন ভালো ট্রেনার, একজন ডায়মন্ডের মতো ট্রেনার বানাতে চাচ্ছি, যাতে কোম্পানি যেন আমাকে কি করে খুঁজে নেয়। যেমন এই যে আমার ডেল্টা লাইফের সাথে হচ্ছে চুক্তি হয়েছে, ডিসেম্বর পর্যন্ত ডেল্টা লাইফে একজন কোচ হিসেবে কাজ করবো। আমি কিন্তু ডেল্টা লাইফে কখনো অ্যাপ্রোচ করি নাই যে আমাকে দিয়ে ট্রেনিং করান, এই করান, সেই করান। ডেল্টা লাইফে কি করেছে, আমাকে খুঁজে নিয়েছে। তাহলে আপনি যখন ডায়মন্ড হবেন, আপনাকে মানুষ এমনিই খুঁজে নেবে। ঠিক আছে? তাহলে নিজেকে কি বানাতে হবে? ডায়মন্ড বানাইতে হবে, ডায়মন্ড। আর নিজেকে ডায়মন্ড বানানোর জন্য কি করতে হবে? ট্রেনিং করতে হবে, নিজেকে দক্ষ বানাতে হবে, নিজেকে স্কিল করতে হবে। আপনি যখন আপনার কাজে দক্ষ হবেন, তখন আপনাকে মানুষ কি করবে? খুঁজে বের করবে। এখন আপনারা কি জানেন ডায়মন্ড কিভাবে হয়? ডায়মন্ড আসলে কয়লা ছাড়া কিছুই না। ডায়মন্ড হচ্ছে একটা কয়লা। ও সুমন সাহেব, ডায়মন্ড হচ্ছে কি একটা কয়লা। তাহলে কয়লা থেকে কিভাবে ডায়মন্ড হয়? কয়লা পৃথিবীর প্রেসার খেতে খেতে, পৃথিবীর উপরস্থ এই যে প্রেসার খাইতে 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 খাইতে, এই কয়লা একসময় কি হয়ে যায়? ডায়মন্ড হয়ে যায়। তাহলে কয়লা চাপ খেতে 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 এই কয়লা কি হয়ে যায়? ডায়মন্ড হয়ে যায়। তাহলে প্রেসার মেক্স ডায়মন্ড, প্রেসার মেক্স ডায়মন্ড। তাহলে আমাদের লাইফে প্রেসার দরকার আছে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত, যে আপনি কতটুকু প্রেসার নিতে পারেন, আপনার ক্যাপাসিটি কতটুকু। তাহলে প্রেসার হচ্ছে ভালো একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত। সুমন সাহেব এমনি হচ্ছে কাজ করে না, তার বউ যখন তাকে একটা ঝাড়ি মারে, তখন সে ঠিক মতো কাজ করে। তার বস যখন একটা ঝাড়ি মারে, তখন সে কি করে? ঠিক মতো কাজ করে। এই যে এমনি ফাঁকি দিচ্ছে ফাঁকি দিচ্ছে, এই যে বস একবার ঝাড়ি মারলো, ঝাড়ি দেওয়ার কারণে কি হচ্ছে? সুমন সাহেব ঠিক মতো কাজ করতেছে। এই যে ঝাড়ি, ঝাড়িটা হচ্ছে কি? প্রেসার। ঠিক আছে? এমনি সে হচ্ছে সময় নষ্ট করতেছে, কিন্তু যখন একটা প্রেসার পাচ্ছে, তখন সে কি হয়? ঠিক মতো চলতেছে। তাহলে আমাদের প্রেসার আমাদের লাইফে কি দরকার আছে? আমরা সবাই হচ্ছে একটা কমফোর্ট জোনে থাকি, সবাই একটা কমফোর্ট জোনে থাকি। আমাদের জীবনটা এই রাবারটার মতো। আপনারা আমার হাতে হচ্ছে একটা রাবার দেখতে পাচ্ছেন। আমরা সবাই এই পৃথিবীটাকে এক ছোট পৃথিবী বানায় ফেলি। সুমন সাহেবের কাছে পৃথিবী হচ্ছে ঠাকুরগাঁয়ের। সুমন সাহেবের বাসা যেন কোথায়? ঠাকুরগাঁয়ে যেন কোথায় বলছিলেন? ওই যে আম গাছ আছে যে, কোথায় যেন এটা? আপনার বাড়ি যেন কোথায় সুমন সাহেব? আনমিউট হয়ে বলতে হবে। বালিয়াডাঙ্গি, বালিয়াডাঙ্গি। বালিয়াডাঙ্গি। সুমন সাহেবের বাসা হচ্ছে বালিয়াডাঙ্গি, যেখানে হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে পুরাতন আম গাছ আছে, বিশাল বড়। এখন বালিয়াডাঙ্গিতে একদম বর্ডারের কাছাকাছি। ঠিক আছে? সুমন সাহেবের কাছে পৃথিবী হচ্ছে ওই যে ওইটা। সুমন সাহেবের কাছে পৃথিবী যে ওইটা, মানে বালিয়াডাঙ্গি হচ্ছে তার দুনিয়া, বালিয়াডাঙ্গি হচ্ছে তার পৃথিবী। পরে ওনার বস দুলাল সাহেব কি করেছে? সুমন সাহেবকে একটু প্রেসার দিয়েছে, প্রেসার দিয়ে বলছে হচ্ছে আপনি এই বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরগাঁয়ে চলে আসেন, দুনিয়াটা দেখেন, ঠাকুরগাঁ কত বড়। সুমন সাহেবকে প্রেসার দিচ্ছে, কিন্তু উনি বলতেছে না বস, আমাকে প্রেসার দিয়েন না, আমাকে প্রেসার দিয়েন না। তাহলে এটাকে টানতেছে, প্রেসার দিচ্ছে। সুমন সাহেব বলছে না বস, আমাকে প্রেসার দিয়েন না। পরে দুলাল সাহেব ওনাকে প্রেসার দিয়ে ঠাকুরগাঁ সদরে নিয়ে এসেছে। দেখেন এই বইয়ের জায়গায় হচ্ছে ওনার ঠাঁই হয়ে গেছে। সুমন সাহেব তো খুব খুশি। যাক, তার বস তাকে প্রেসার দিয়েছে, প্রেসার দেওয়ার কারণে সে একটা বড় জায়গায় যেতে পেরেছে। এবার সুমন সাহেবের কোচ আলামিন মোহাম্মদ তাকে বলতেছে আপনি শুধু ঠাকুরগাঁয়ে কেন, আপনি ঢাকায় চলে আসেন, আরো বড় স্বপ্ন দেখেন, এখানে টিম তৈরি করেন। বলছে না, আমি সুমন, আমি কি পারবো? আমি তো হচ্ছে কালো মানুষ, আমি তো হচ্ছে স্বল্প শিক্ষিত মানুষ, আমি পারবো না। আমি ঠাকুরগাঁয়ে ঠিক আছে। বলছে না, পৃথিবী তো আরো বড়, এক্সপ্লোর করেন। আপনি ঠাকুরগাঁয়ের বাইরে টিম তৈরি করেন, ওই সেখানে অফিস করেন। বলছে না, আমার বালিয়া নাকি ঠাকুরগাঁয়ে ঠিক আছে। পরে ওনাকে আরো প্রেশার দিচ্ছে। তো সুমন সাহেবের পৃথিবী প্রথমে এতটুকু ছিল, পরে ওনাকে আরো প্রেশার দিচ্ছে, আরো প্রেশার দিচ্ছে, আরো প্রেশার দিচ্ছে, দিতে 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 ওনাকে হচ্ছে ঢাকায় নিয়ে এসেছি। দেখেন বিশাল বড় একটা জায়গায় চলে এসেছিল। তাহলে সুমন সাহেবের পৃথিবী প্রথমে এতটুকু ছিল, বালিয়াডাঙ্গি ছিল, প্রেসার দিয়ে প্রথমে ঠাকুরগাঁ নিয়ে আসলাম, যে পরে আরো প্রেসার দিয়ে ঢাকায় নিয়ে আসলাম।
পরে ওনাকে আরো প্রেশার দিলে উনি কি খুলনা পর্যন্ত চলে যেতে পারবে। তাহলে দেখেন, আপনারা এখানে যারা এফি হিসেবে ছিলেন, এই যে আমাদের এখানে মোশাররফ সাহেব, প্রথমে হচ্ছে ঢাকায় ওনার টিম ছিল, সেই খিলগাঁওতে, সেই মোশাররফ সাহেবকে প্রেশার দিতে 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 এখন একদিন ময়মনসিংহের গফরগাঁও পর্যন্ত চলে গেছে, সেখানে অফিস করে ফেলছে। উনি এখন কি গফরগাঁও থেকে আরো নেত্রকোনা যাবে, নেত্রকোনা থেকে হচ্ছে কিশোরগঞ্জে যাবে, আস্তে আস্তে কি টিম বড় করবে। কিন্তু এই মোশাররফ সাহেব যখন শুরু করেছিল, তখন তার পৃথিবীটা ছোট, এরকম রাবার ব্যান্ডে ছিল, খিলগাঁও, ঢাকার একটা এলাকা খিলগাঁও, ওইখানে তার যে পৃথিবীটা এতটুকু ছিল। ওনার ইউনিট ম্যানেজার, ওনার ব্রাঞ্চ ম্যানেজার যখন ওনাকে এইভাবে প্রেশার দিয়েছে, মোশাররফ সাহেব বলছে না বস আমি পারবো না, প্রেশার দিয়েছে, এখন মোশাররফ সাহেব দেখেন বিশাল বড় জায়গায় চলে গেছে। তাহলে প্রেশার দেওয়াটা ইম্পর্টেন্ট। প্রেশার দিলে কি আপনি কমফোর্ট জোন থেকে বড় জায়গায় কি করতে পারবেন, যেতে পারবেন। তাহলে এই রাবার দিয়েও আপনি আপনার এফএ কে শিখাবেন, এই যে তোমার আমি তোমাকে যে প্রেশার দিচ্ছি, প্রেশার দেওয়ার কারণে কি করতে পারতেছো তুমি, বড় একটা জায়গায় যেতে পারতেছো। ওকে, এবার আমরা যদি একটা গল্প শেয়ার করি। একবার একটা টিমের সেলস টার্গেট অ্যাচিভ হচ্ছিল না। আব্দুর রহিম সাহেবের হচ্ছে বস, তাকে হচ্ছে যে টার্গেট দিচ্ছে সেই টার্গেট তার অ্যাচিভ হচ্ছে না। মিনাজ সাহেবের বস তাকে যে টার্গেট দিচ্ছে সেই টার্গেট তার অ্যাচিভ হচ্ছে না। পরে মিনাজ সাহেবের বস একটা সুন্দর একটা কাজ করেছে। কি কাজ করেছে? অফিসের যে হচ্ছে ওয়াশরুম আছে, বাথরুম আছে, ওই বাথরুমে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। সাইনবোর্ডে কি লিখেছে? সাইনবোর্ডে লিখেছে, যেই প্রেশারটা আপনি এই ওয়াশরুমে বাথরুমিং করার সময় দিচ্ছেন, এই সেম প্রেশারটা যদি টার্গেট অ্যাচিভ করার জন্য দিতেন, তাহলে আপনার অনেক আগে কি হয়ে যেত, টার্গেট অ্যাচিভ হয়ে যেত। তাহলে আপনি একটু চিন্তা করেন, আপনি যেই প্রেশারটা হচ্ছে বাথরুমে দেন, এই সেম প্রেশারটা যদি টার্গেট অ্যাচিভ করার জন্য দেন, আপনার কি হয়ে যাবে, টার্গেট অ্যাচিভ হয়ে যাবে। আপনি একটু চিন্তা করেন, যাদের কোষ্ঠকাঠিন্য আছে একটু চিন্তা করেন, বাথরুম বের হচ্ছে না বের হচ্ছে না, আপনি প্রেশার দিচ্ছেন প্রেশার দিচ্ছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, আবার প্রেশার দিচ্ছেন আবার প্রেশার দিচ্ছেন, টায়ার্ড হয়ে যাচ্ছেন, একটু বিশ্রাম নিচ্ছেন, আবার প্রেশার দিচ্ছেন প্রেশার দিচ্ছেন, এবং ফাইনালি প্রেশার দিতে দিতে টুপ করে আউট হলে তখন কি লাগে, ভাল লাগে, শান্তি লাগে। তাহলে দেখেন, আপনি বাথরুমে কতক্ষণ পর্যন্ত প্রেশার দিচ্ছেন, যতক্ষণ না সফল হন ততক্ষণ পর্যন্ত কি দিচ্ছেন, প্রেশার দিচ্ছেন। ঠিক একইভাবে আপনার টার্গেট যতক্ষণ পর্যন্ত অ্যাচিভ না হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে, প্রেশার দিতে হবে, প্রেশার দিতে হবে, প্রেশার দিতে হবে, প্রেশার দিতে হবে। যখন টায়ার্ড হয়ে যাবেন একটু বিশ্রাম নিবেন, তারপর আবার প্রেশার দিবেন, প্রেশার দেন প্রেশার দেন, ফাইনালি কোম্পানি আপনাকে 10 লাখ টার্গেট দিয়েছে, 10 লাখ হয়ে গেছে, কংগ্রেচুলেশন। তাহলে নেক্সট টাইম যখন আপনার টার্গেট অ্যাচিভ হবে না, এই বাথরুমের কথাটা মনে রাখবেন, দেখবেন আপনার খুব সহজেই কি হয়ে যাচ্ছে, টার্গেট অ্যাচিভ হয়ে যাচ্ছে। তাহলে মোরাল অফ দি স্টোরি কি, প্রেশার ভালো না খারাপ? প্রেশার হচ্ছে ভালো। একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কি প্রেশার দেওয়া হচ্ছে ভালো। কোন পর্যন্ত প্রেশার ভালো? এই টিপিং পয়েন্ট দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত হচ্ছে প্রেশার ভালো। এরপর আরো প্রেশার দিলে একসময় কি রেড জোনে চলে যাবে। প্রথমে অল্প ইয়েলো জোন পর্যন্ত ভালো, কমলা জোনে চলে গেলে তখন হচ্ছে আপনি কি টু মাচ প্রেশার, অর্থাৎ প্রেশার ততটুকু বন্ধ দেওয়া ভালো যতক্ষণ আপনি অসুস্থ না হন, অতটুকু হচ্ছে আপনার ক্যাপাসিটি। দেখা যাচ্ছে রাবারের কিন্তু একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে? যতটুকু পর্যন্ত আমি প্রেশার দিব, যতক্ষণ পর্যন্ত না ছিঁড়ে, বেলুন আমি ততটুকু পর্যন্ত ফুলাবো, ততক্ষণ পর্যন্ত বাতাস দিয়ে প্রেশার দিব, যতক্ষণ পর্যন্ত বেলুন না ফাটে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত কি প্রেশার দেওয়া ভালো। এবং প্রেশার দিলে কি হয়, পারফরমেন্স বাড়ে। প্রেশার দিলে কি পারফরমেন্স বাড়ে। ঠেলা গাড়িতে যেমন প্রেশার দিলে কি ঠেলা গাড়ি সামনে আগায়, ঠিক একইভাবে আপনাকে প্রেশার দিলে, পুশ করলে আপনারও পারফরমেন্স কি হবে, বৃদ্ধি পাবে, ভালো হবে। ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত প্রেশার ভালো। তাহলে আমরা প্রেশার নেই কি দিয়ে, ব্রেন দিয়ে। আমরা প্রেশার নেই কি দিয়ে, ব্রেন দিয়ে। হোয়াট ইজ দ্য ফুড অফ ব্রেন? ব্রেনের খাবার কি, একটু বলেন দেখি, চ্যাট বক্সে লেখেন দেখি, ব্রেনের খাবার কি। যেমন আলু হোসেন সাহেব খাচ্ছে, এটা হচ্ছে শরীরের খাবার, এটা খাইলে শরীর কি পাবে, এনার্জি পাবে। কিন্তু ব্রেনের খাবার কি? ব্রেনের খাবার, এবং ব্রেন যখন হচ্ছে খাবার সংকটে ভুগে, তখন আমরা কি করি, হাই তুলি, ঠিক না? আমরা কি করি, হাই তুলি। হাই তুলি মানে কি, হাই মানে হচ্ছে ব্রেনের খাবার অভাব হয়েছে। তাহলে ব্রেনের খাবার কি? ব্রেনের খাবার হচ্ছে অক্সিজেন।
ব্রেনের খাবার কি? অক্সিজেন। তাহলে আপনাকে কি নিতে হবে? অক্সিজেন নিতে হবে। তাহলে যখন আপনি স্ট্রেস নিতে চাচ্ছেন, বাড়াইতে চাচ্ছেন ব্রেন দিয়ে, তখন কি করবেন? পেট ভরে দম নিবেন এবং ধীরে ধীরে দম ছাড়বেন। বেশি অক্সিজেন নিবেন। অক্সিজেন যখন নিবেন তখন আপনি কি স্ট্রেস নিতে পারবেন। এবার আপনাদের জন্য হচ্ছে একটা কুইজ। এই স্ট্রেস শব্দটা রিভার্স করে লিখলে কি হয়? যেমন ম্যান, ম্যান শব্দটা রিভার্স করে লিখলে কি হয়? ন্যাম হয়। যেমন মিনহাজ, মিনহাজ শব্দটা হচ্ছে উল্টা করে লিখলে কি হয়? জাহনিম। এরকম স্ট্রেস শব্দটা রিভার্স করে লিখলে, উল্টা করে লিখলে কি হয়? সবাই একটু চ্যাট বক্সে লেখেন দেখি। সময় 10 সেকেন্ড, দেখি লিখতে পারেন কিনা। যে স্ট্রেসড শব্দটা রিভার্স করে লিখলে, উল্টা করে লিখলে কি হয়? আমরা একটু লিখি চ্যাট বক্সে। স্ট্রেস শব্দটা রিভার্স করে লিখলে কি হয়? আমরা একটু চিন্তা করে লিখি। স্ট্রেস শব্দটা রিভার্স করে লিখলে দেখেন, এই যে DESSERTS, তাহলে কি হয়? ডেজার্টস। যে স্ট্রেসড, এটা উল্টা করে লিখলে কি হচ্ছে? ডেজার্টস হচ্ছে। আর ডেজার্টস আমরা কোনটাকে বলি? ডেজার্টস বলি হচ্ছে মিষ্টান্ন জাতীয় খাবারকে। খাবারের শেষে যে মিষ্টান্ন দেওয়া হয় সেটাকে আমরা কি বলি? ডেজার্টস। তাহলে আপনি যখন স্ট্রেস হবেন তখন যদি ডেজার্টস খান, তাহলে দেখবেন আপনি স্ট্রেস নিতে পারতেছেন, চাপ নিতে পারতেছেন। তাহলে আমাদের কি খেতে হবে? ডেজার্টস। ডেজার্টস কি হতে পারে? দই হতে পারে, চকলেট হতে পারে, মিষ্টি হতে পারে। ঠিক আছে, এই জাতীয় ডেজার্ট জাতীয় খাবারগুলো কি করতে হবে? বেশি বেশি খেতে হবে। বেশি বেশি খেলে আমরা কি করতে পারবো? স্ট্রেস নিতে পারবো। ঠিক আছে। এবং আমরা বলেছি আমাদের প্রেজেন্ট মোমেন্টে থাকতে হবে। আচ্ছা, হুইচ ওয়ার্ড ডু ইউ সি ফার্স্ট? আপনারা বলেন দেখি, আপনারা এইখান থেকে কোন ওয়ার্ডটা সবার আগে দেখতে পাচ্ছেন? সময় হচ্ছে 20 সেকেন্ড। এই চার্টের ভিতরে কোন ওয়ার্ড আপনি সবার আগে দেখতে পাচ্ছেন? একটা ওয়ার্ড মানে শব্দ, মানে লেটার না, একটা ওয়ার্ড, অর্থবোধক শব্দ খুঁজে পাচ্ছেন? একটু দেখেন দেখি। মানে হচ্ছে লেটার না, শব্দ, অর্থবোধক শব্দ। কোন ওয়ার্ডটা চোখে পড়তেছে? মানে এখান থেকে হচ্ছে মানে মিলিয়ে হচ্ছে একটা অর্থবোধক শব্দ বানানো যাবে। সময় হচ্ছে 20 সেকেন্ড। খুঁজে পাচ্ছেন কিনা দেখেন দেখি। আহ অর্থবোধক শব্দ খুঁজে বের করতে হবে। যেমন কবির সাহেব খুঁজে পেয়েছে লাভ, শামীম সাহেব খুঁজে পেয়েছে লাভ, আলী হোসেন সাহেব খুঁজে পেয়েছে স্টোন, মিনাজ সাহেব খুঁজে পেয়েছে গিভ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে অনেক কিছু খুঁজে পেয়েছি। মোশাররফ সাহেব খুঁজে পেয়েছে গিভেন, সুমন সাহেব খুঁজে পেয়েছে ডু। ওকে। আজকের পর থেকে যখন লাইফে কোনো একটা ঘটনা ঘটবে এবং সেটা যদি আমরা মেনে না নিতে না পারি, তখন আমরা কি হয়? স্ট্রেস হয়ে যাই। আমাদের লাইফে অনেক ঘটনা ঘটবে এবং যতক্ষণ পর্যন্ত আপনি মেনে নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মন খারাপ থাকবে। আপনি কি স্ট্রেস ফিল করবেন? আপনার একটা পলিসি হয় নাই, একটা পলিসি হয় নাই, এটা আপনি মেনে নিতে পারতেছেন না। মেনে নিতে না পারলে তখন আপনার ভিতরে অস্থিরতা কাজ করবে এবং অস্থিরতা কাজ করে পরে দেখবেন কি আপনি বর্তমান সময়টাকে নষ্ট করতেছেন, আপনার সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু আপনি যখন ঘটনাটা মেনে নিতে পারবেন, আমার এই পলিসিটা হয়নি তো কি হয়েছে, তাহলে আমি অন্য জায়গায় একটু খুঁজি, অন্য পলিসি করি। কিন্তু আপনার ওই পলিসিটা হয় নাই, এটা মেনে নিতে না পেরে আপনি বর্তমান সময়টা নষ্ট করতেছেন, নষ্ট করে কি করতেছেন? আরেক জায়গায় যে ভিজিট করতে যাবেন, সেটাও ভিজিট করতে যেতে পারতেছেন না। তাহলে আমাদের লাইফে অনেক ঘটনা ঘটবে। আমরা যদি সামনে আগাতে চাই, লেট ইট গো। কিন্তু আমরা সামনে আগাইতে পারি না কেন? আমরা হচ্ছে ওই যে নৌকায় যদি পিছন দিয়ে দড়ি বেঁধে রাখেন, দড়ি বেঁধে যদি কি বলে নোঙ্গর করে রাখেন, আপনি নৌকা যতই বৈঠা বান, আপনি কি সামনে আগাইতে পারবেন?
আপনার নৌকা যদি নোঙ্গর করা থাকে, আপনি যতই বৈঠা পান, আপনি কি সামনে আগাইতে পারবেন? পারবেন না। তাহলে ঠিক একইভাবে আমাদের ঘটনা কি করতে হবে? একসেপ্ট করে নিতে হবে, একসেপ্ট করতে হবে, এবং একসেপ্ট করে কি করতে হবে? সামনে আগায় যেতে হবে। তাহলে আমরা স্ট্রেস ম্যানেজমেন্টে অনেক কিছু শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট মোমেন্টে থাকা, প্রেজেন্ট মোমেন্টে থাকার জন্য আপনি মানে বৃত্ত আঁকতে পারেন। তারপর ঘটনাটাকে একসেপ্ট করে নেবেন। তারপর হচ্ছে ব্রেনের খাবার হচ্ছে অক্সিজেন, বুক ভরে অক্সিজেন নেবেন, এবং কি খাবেন? ডেজার্টস খাবেন। এবং স্ট্রেস কি আমাদের এক নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ভালো, নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত স্ট্রেস হচ্ছে ভালো। আমরা হচ্ছে সময় হচ্ছে শেষ, আমাদের 40 মিনিট আছে ক্লাস নিব, শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের হচ্ছে স্বাগত জানাচ্ছি। আমরা হচ্ছে ক্লাসের রেকর্ডিং হচ্ছে গ্রুপে দিয়ে দিব। আশা করছি স্ট্রেস ম্যানেজমেন্টে যা শিখছেন এগুলো হচ্ছে আপনার জীবনে কাজে লাগবে। এবং এখানে যারা হচ্ছে ইউনিট ম্যানেজার আছেন, ব্রাঞ্চ ম্যানেজার আছেন, যাদের টিম আছে, আপনাদের কিন্তু স্ট্রেস নিতে হবে। এবং আশা করছি আজকের পর থেকে আপনারা স্ট্রেস নেবেন এবং অন্যদেরকে কমফোর্ট জোন থেকে বের করবেন। এই রাবারের কথা মাথায় রাখবেন, এবং সেই বাথরুমের কথা মাথায় রাখবেন। যেই প্রেশারটা আপনি বাথরুমে দিচ্ছেন, সেম প্রেশার যে টার্গেট